আপনাদেরকে যদি প্রশ্ন করি ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে আজ অবধি কতজন পুরুষকে ফাঁসি দেওয়া হয়েছে, তাহলে কি সংখ্যাটা আপনারা বলতে পারবেন? সংখ্যাটা হচ্ছে 752। আপনাদেরকে যদি প্রশ্ন করি যে ভারতবর্ষের স্বাধীনতার পর কতজন মহিলাকে ফাঁসি দেওয়া হয়েছে, তাহলে কি সংখ্যাটা আপনারা বলতে পারবেন? সংখ্যাটা কিন্তু 0 আজকের দিন অবধি। কারণ ভারতবর্ষের স্বাধীনতার পর কখনো কোনো মহিলাকে ফাঁসির সাজা কিন্তু দেওয়া হয়নি। কিন্তু আজ আপনাদেরকে যার গল্প বলবো, সেই অভিযুক্তই হচ্ছে ভারতবর্ষের ইতিহাসের প্রথম মহিলা যাকে ফাঁসির শাস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তৎকালীন রাষ্ট্রপতি থেকে শুরু করে বর্তমান রাষ্ট্রপতি তার সেই ফাঁসির সাজা কিন্তু বহাল রাখতে বলেছেন, কারণ এতটাই ঘৃণ্য অপরাধ সেই মহিলা করেছেন। পরিবারের 6 জনকে শুধুমাত্র খুন করেননি, প্রেমে অন্ধ হয়ে একটা 10 মাসের বাচ্চার গলা কাটতেও কিন্তু দ্বিধাপা করেনি এই মহিলা। তো চলুন আজকে আপনাদেরকে শোনাবো সেই গল্প। আমি সমীরণ, শুরু করছি ডার্ক এভিডেন্সের আজকের আরও একটা গল্প। 14 এপ্রিল 2008 উত্তরপ্রদেশের বাওয়ানফেরি গ্রামের লোকেদের ঘুম ভেঙে যায় এক ভয়াবহ চিৎকার। গ্রামের সবাই ছুটে আসে গ্রামেরই এক পরিচিত মুখ শওকত আলীর বাড়ি। আর সবাই সেখানে এসে দেখতে পায় যে বাড়ির সকল সদস্যের মৃত্যু হয়ে গেছে, শুধুমাত্র বাড়ির একমাত্র মেয়ে শবনম অঝরে কেঁদে চলেছে। আশেপাশের লোকেরা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে ইন্টারোগেশন শুরু করে। এবং যেহেতু একমাত্র জীবিত ছিল শুধুমাত্র শবনম, তারা শবনমকে জিজ্ঞাসাবাদ করলে শবনম তাদেরকে জানায় যে সে উপরে ছাদের ঘরে ছিল এবং হঠাৎই একটা আওয়াজ পেয়ে সে নিচের ঘরে আসে। এবং সে যখন নিচের ঘরে আসে, ডাকাতরা তাকে দেখে চমকে যায় এবং তারা তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। এই গল্পটা কিন্তু পুলিশ শুনলেও পুলিশের তৎকালীন যে কর্তা ছিলেন, অর্থাৎ যে কিনা এই পুরো ঘটনা তদন্ত করছিল, সেই অফিসার আর.পি. সিং, তার কাছে কিন্তু এই ঘটনাটা একটু হলেও গোলমেলে লাগে। তো তারপরেই কিন্তু তারা ভালোভাবে ইনভেস্টিগেশন করা শুরু করে এবং প্রথমেই তারা দেখতে পায় যে বাড়ির যিনি মালিক অর্থাৎ শওকত আলী, যার বয়স ছিল 55 বছর, তার ওয়াইফ হাশমি বেগম, যার বয়স ছিল 50 বছর, তাদের বাড়ির বড় ছেলে অর্থাৎ আনিস, যার বয়স ছিল 35 বছর, এবং আনিসের ওয়াইফ আঞ্জুম 25 বছর, এবং বাড়ির সব থেকে ছোট ছেলে রাশিদ, যার বয়স ছিল 22 বছর। এছাড়াও শবনমের মামার মেয়ে, যে কিনা ঘুরতে এসেছিল শবনমের বাড়ি, সেই রাবিয়া, যার বয়স 14 বছর, তাকেও হত্যা করা হয়। এবং তারপরে পুলিশ আরও একটা অবিশ্বাস্য জিনিস দেখে যে বাড়ির সব থেকে কনিষ্ঠ সদস্য, যে কিনা আনিস আর আঞ্জুমের ছেলে, সেই 10 মাস বয়সী আর্শকেও খুন করা হয়। তো এরপরেই কিন্তু পুলিশ এবং ফরেন্সিক টিম তারা আসে এবং তৎক্ষণাৎ একটা প্রাথমিক ইনভেস্টিগেশনের পরে বডিগুলোকে পোস্টমর্টম পাঠানো হয়। আর এই পোস্টমর্টমের যখন রিপোর্ট আসে, তখন কিন্তু শুধু উত্তরপ্রদেশ নয়, সারা ভারতবর্ষের লোকেরাও ক্ষেপে গেছিল। কারণ এই পোস্টমর্টমের রিপোর্টে আসে সবার রক্তে কিন্তু বায়োপোস নামে একটা বিষ পাওয়া যায়। এবং এই বিষ কীভাবে শরীরে যায় তার ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশ ধরতে পারে যে দুধের মাধ্যমে কিন্তু এই বায়োপোস বিষটা শরীরে প্রবেশ করেছিল। এখন প্রশ্ন আসতে পারে যে ডাকাতরা যদি ডাকাতি করতে আসবে, তারা পরিবারের লোককে দুধ কি করে খাওয়াবে? এখানেই কিন্তু পুলিশের বড় কর্তারা দুয়ে দুয়ে 4 করতে শুরু করে এবং তাদের সন্দেহ যায় শবনমের দিকে। কিন্তু তারা শবনমকে ওই মুহূর্তে কিন্তু কোনো রকম ইন্টারোগেশন বা তাকে অ্যারেস্ট করার মতো সিচুয়েশনে ছিল না। তার কারণ হচ্ছে আশেপাশের মানুষ এবং সেন্ট্রালের তরফ থেকেও একটা প্রেশার ছিল, তারা কেউই শবনমকে সন্দেহই করতে পারছিল না। কিন্তু পুলিশ কিন্তু তাদের কাজটা ঠিক চালিয়ে যাচ্ছিল। তাই পুলিশ প্রথমে যেটা করে সেটা হচ্ছে শবনমের পুরো কল লিস্টটা বের করে। এবং কল লিস্ট বের করতেই পুলিশ দেখতে পায় যে এই খুনের কিছুক্ষণ আগে এবং কিছুক্ষণ পরে প্রায় 50 বার একটা নাম্বারে কল করা, এবং সারা মাসে প্রায় 1000 থেকে 1200 বার ওই নাম্বারে কিন্তু কল হয় শবনম। তখন কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করে বের করে যে এই যে নাম্বারে শবনম এতবার কল করে, সেটা আর কারণ নয়, সেটা হচ্ছে সেলিম আলী। এই সেলিম আলী আর শবনমের মধ্যে কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক ছিল। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই শবনম কিন্তু ওই গ্রামের বলা যেতে পারে ওয়ান অফ দ্য খুব রেপুটেড মানুষের মেয়ে। এবং শবনম কিন্তু নিজেও খুব হাইলি এডুকেটেড, 2 বার MA করেছে জিওগ্রাফি এবং ইংরেজিতে। এছাড়াও শবনমের যে বড় ভাই, সে কিন্তু ইঞ্জিনিয়ারিং করে একটা বড় কোম্পানিতে চাকরি করে। আর শবনমের যে ছোট ভাই, সেও কিন্তু MBA করে একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। তো বুঝতে পারছেন পরিবারের সবাই কিন্তু খুব হাইলি এডুকেটেড এবং খুবই প্রোগ্রেসিভ। তাই তারা এরকম একটা ছেলেকে মেনে নেয়নি যে কিনা এই যে শবনমের যে প্রেমিক অর্থাৎ সেলিম, সে কিন্তু একটা কাঠকলের কাজ করতো, কাঠকলের মজুর ছিল। আর তার সাথে সাথে সে কিন্তু শবনমের থেকে 2 বছরের ছোট ছিল। তাই এই সম্পর্কটা কিন্তু কোনোভাবেই বাড়ি থেকে মেনে নেয়নি। তো পুলিশ কিন্তু প্রথমে সেলিমকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে তাকে যখন চাপ দেওয়া হয়,
তখন কিন্তু সে চাপের মুখে পড়ে সব কিছু স্বীকার করে নেয় এবং সে জানায় যে শাবনাম এবং সে মিলিতভাবে এই কাজটা করেছে। সে এটাও জানায় যে শাবনাম বাড়ির সকলকে খুন করে এবং বাড়ির যে ছোট বাচ্চা সেই আর্শকে মুখে হাত দিয়ে চাপা দিয়ে তার দম আটকে ফার্স্টে মেরে দেয়, তারপরে কুঠার দিয়ে তার গলাটা কেটে দেয়। মানে বুঝতে পারছেন ঠিক কতটা নৃশংসতা ছিল এই মহিলার মধ্যে। সেলিমের এই বয়ানের ভিত্তিতেই কিন্তু পুলিশ শাবনামকে অ্যারেস্ট করে। আর এরপরেই কিন্তু তাদের দুজনকে যখন সামনাসামনি বসিয়ে ইন্টারোগেশন করা হয়, সেখানেই কিন্তু গল্পে আর একটা টুইস্ট চলে আসে। শাবনাম জানায় সে সেলিমকে চেনেই না। এতদিন ধরে যে সেলিম আর শাবনাম একে অপরকে ভালোবাসত, আজ কিন্তু তারা দুজনেই একে অপরের বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করে। সেলিম জানায় যে এই সব কিছুর মাস্টার মাইন্ড হচ্ছে শাবনাম, এবং শাবনাম জানায় এই সব কিছুর মাস্টার মাইন্ডের পিছনে কিন্তু সেলিম রয়েছে। ফলে তাদের দুজনের যে ভিন্ন মতবাদ তা কিন্তু পুলিশ মহলে একটা সাড়া ফেলে দেয়। পুলিশ এদের দুজনকেই অ্যারেস্ট করে এবং তাদেরকে মোরাদাবাদ জেলে ট্রান্সফার করে দেয়। এবং এই জেলে থাকাকালীনই কিন্তু মেডিকেল টেস্টে ধরা পড়ে শাবনাম কিন্তু 2 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ বন্ধুরা, 2 মাসের প্রেগনেন্ট, আর এই বাচ্চার বাবা কিন্তু সেলিম নিজে। ফলে এই বাচ্চাটার জন্যই কিন্তু বলা যেতে পারে শাবনাম আর সেলিম এই স্টেপটা তুলে নিয়েছিল, কারণ তারা জানতো যদি তাদের পরিবার এই বাচ্চার ব্যাপারে কোনোভাবে জানতে পেরে যায় তাহলে হয়তো তাদের উপরে নেমে আসতে পারে এক ভয়াবহ দিন। তাই শেরহার হাত থেকে বাঁচার জন্য কিন্তু তারা এই ডিসিশন নেয়। এরপরে কিন্তু প্রায় 2.5 বছর ধরে নিম্ন আদালতে এর কেসের ট্রায়াল চলতে থাকে এবং সব কিছুর পরে কিন্তু নিম্ন আদালত রায় দেয় যে এদের দুজনকে ফাঁসি দেওয়া হবে। প্রথমবার ভারতবর্ষের ইতিহাসে কোনো মহিলার এগেনস্টে ফাঁসির সাজা দেওয়া হবে। কিন্তু এখানে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় শাবনামের প্রেগনেন্সি। আমাদের ভারতবর্ষের আইনে আছে, যদি কোনো মহিলা প্রেগনেন্ট হয় এবং তার যদি ফাঁসির আদেশ থাকে, তাহলে কিন্তু সেই বাচ্চা যতক্ষণ না হচ্ছে এবং তার যতক্ষণ না 6 বছর বয়স হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু তার ফাঁসির আদেশ রদ থাকবে। এর ফলে কিন্তু শাবনামের যেহেতু ফাঁসি হচ্ছে না, তাই সেলিমেরও ফাঁসি কিন্তু ওই মুহূর্তের জন্য রদ হয়েছে। এই সময় কিন্তু শাবনামের যে উকিল, সে ট্রাই করেছিল তৎকালীন যে রাষ্ট্রপতি আমাদের প্রণব মুখার্জি, তার কাছে মার্সি পিটিশন ফাইল করে। কিন্তু প্রণব মুখার্জি এই মার্সি পিটিশনকে রিজেক্ট করে দেয় এবং নিম্ন আদালতের রায়কেই কিন্তু বহাল রাখেন। এরপরে কিন্তু প্রায় আরও কিছুটা সময় পরে এলাহাবাদ কোর্টে কিন্তু এই কেসটা যায় এবং সেখানে এলাহাবাদ কোর্টে জানানো হয় যে যেহেতু শাবনামের একটা ছোট বাচ্চা আছে, তাই তাকে যেন ফাঁসি না দেওয়া হয়, তার যেন অন্য কোনো শাস্তি দেওয়া হয় বা যাবজ্জীবন জেল দেওয়া হয়, কিন্তু তার যেন ফাঁসি না দেওয়া হয়, কারণ সে চলে গেলে তার বাচ্চার কী হবে। তখন এলাহাবাদ হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয় যে একটা মহিলা যে একটা 10 মাসের বাচ্চাকে ওরকম নৃশংসভাবে খুন করতে পারে, তার কাছ থেকে একটা বাচ্চা কী শিখবে। তাই এলাহাবাদ কোর্টও কিন্তু নিম্ন আদালতের রায়কেই বহাল রাখে এবং তারাও কিন্তু ফাঁসির জন্যই রায় দেয়। এরপর কিন্তু তারা যায় হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে এবং সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু তারা আবার ব্যর্থ হয়, কারণ সুপ্রিম কোর্টও কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করে জানায় যে শাবনাম যে ঘটনাটা ঘটিয়েছিল তার ফলে কিন্তু আজও তার গ্রামে কোনো মেয়ের নাম শাবনাম রাখাই হয় না। তো যে ঘটনা মানুষের মধ্যে এমন একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে পারে, তার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ডই হবে। এর ফলে কিন্তু মথুরা জেল, যেখানে ভারতবর্ষের মহিলাদের ফাঁসি দেওয়ার একমাত্র জায়গা রয়েছে, সেই মথুরা জেলে 2021 সালে ফাঁসি দেওয়ার জন্য সব কিছু রেডি থাকে এবং নির্ভয়া কাণ্ডে যে ফাঁসি দিয়েছিল সেই পবন কুমার, তাকেও কিন্তু জানানো হয় যে সেই কিন্তু এই ফাঁসি এক্সিকিউট করবে। সেই অনুযায়ী কিন্তু দিন ঠিক হয়ে যায়, ফাঁসির মঞ্চ চেক করা হয় এবং দড়ি সেটাও পরীক্ষা হয়ে যায়। কিন্তু এর মধ্যেই কিন্তু আসে তাজ। শাবনাম আর সেলিমের ছেলে তাজ ততক্ষণে কিন্তু অনেক বড় হয়ে গেছে, প্রায় 15 বছর বয়স হয়ে গেছে এবং সে সেই সময় তৎকালীন যে রাষ্ট্রপতি ছিল অর্থাৎ রাজনাথ কোবিন্দ, তাকে লেখেন যে ডিয়ার রাষ্ট্রপতি আঙ্কেল, প্লিজ ফরগিভ মাই মাদার। এই ঘটনায় কিন্তু মানবাধিকার কমিশন আবার একবার চেষ্টা করে শাবনামকে ফাঁসির হাত থেকে অ্যাটলিস্ট বাঁচানোর জন্য, কিন্তু সেই আদেশ কিন্তু আজও পেন্ডিং রয়েছে, কারণ রাষ্ট্রপতি কিন্তু আজও বলে দিয়েছে যে সুপ্রিম কোর্টের যেটা রায় আছে সেটাই হবে এবং এদের দুজনের ফাঁসি হবে। এখন আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ এই গল্পটা অনেক বেশি প্রাসঙ্গিক, কারণ এখন হঠাৎ করে আবার শাবনামের যে উকিল, সে যেটা করেছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশের যে এখন কারেন্ট রাজ্যপাল আছে তার কাছে কিন্তু আবার একবার মার্সি পিটিশন ফাইল করেছে। আর এবার কিন্তু সেই রাজ্যপাল উত্তরপ্রদেশ সরকারের কাছে কিন্তু এই মার্সি পিটিশনকে পাঠিয়েছে। এখন মার্সি পিটিশনে কি রায় আসবে তা আমরা জানি না, কিন্তু তারা যে ঘৃণ্য অপরাধ করেছে সেটা মাথায় রাখলে হয়তো এই মার্সি পিটিশন আবার রিজেক্ট হয়ে যাবে এবং শাবনামই হবে ভারতবর্ষের প্রথম মহিলা যাকে ফাঁসি দেওয়া হবে।
এখন আপনারাই ভেবে দেখুন, ভালোবাসা কিন্তু কোনো খারাপ জিনিস নয়। ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায়, নতুন আশার আলো দেয়। ভালোবাসা কখনোই 7টা মানুষের গলা কাটার জন্য শিক্ষা দেয় না। ভালোবাসা কিন্তু খারাপ নয়, কিন্তু এরকম অপরাধ বা এই ধরনের অপরাধ বোধ যাদের মধ্যে আছে, তাদেরকে কি শুধুমাত্র একটা বাচ্চার অজুহাত দিয়ে কি শাস্তি না দিয়ে ফাঁসির আদেশ থেকে কি বহাল রাখা উচিত? নাকি আইনের উচিত যে এই রকম অন্যায় যারা করে তাদেরকে একটা কঠিনতম শাস্তি দিয়ে মানুষের চোখে একটা দৃষ্টান্ত তুলে ধরা, যাতে করে ভবিষ্যতে এই রকম অপরাধ আর কেউ না করে? তো আপনারা জানাবেন কমেন্ট করে যে আপনাদের কি মতামত, এবং ভালো লাগলে অবভিয়াসলি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও পেতে। জয় হিন্দ, বন্দে মাতরম, সত্যমেব জয়তে।